শায়না ঢোক গিলে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি তো শুয়ে পড়েছি। কেন? উনি কোথায় গেল জানি না। কোথায় গেছে বলে যায়নি? শায়না হঠাৎ করে হাত কাঁপছে। এখন তো ঝড় হচ্ছে, পানিতে কি নামা নিষেধ? আনিস বলে, কী সব বলছিস? এখন বেরিয়ে যেতে দিলি কেন? কোনো কাজে বেরিয়েছে? হ্যালো? বলতে বলতে ফোন রেখে বেরিয়ে গেল। জোরে বাতাস বইছে, রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাড়াতাড়ি লন্ডনে চলে গেলেই ভালো। এত অশান্তি আর নিতে পারছে না সে। তাজদার সেদিকে কোথাও গিয়ে বসে আছে, কে জানে। তবে শায়না তাকে খোঁজার জন্য বেরিয়ে গেল, এইটুকু দায়িত্ববোধ তার আছে। ভয়ে তার গা শিরশির করছে। একদম ঝড় হলে সে জীবনে এখানে আসতো না। হঠাৎ তার পা জোড়া থেমে গেল। ওই দূরে কেউ বসে আছে একলা। শায়না ডাকলো, শুনছেন? সে অন্য কোনো সম্বোধন জানে না, কি বলে ডাকবে সেটাও খুঁজে পেল না। তাজদা সেদিকে ঘাড় ফিরিয়ে তাকালো। ঝড়ের বেগে ছুটে আসছে শায়না মমতাজ। হাওয়ার বেগে তার শাড়ির আঁচল উঠছে। সে বসা থেকে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। শায়না এসে তার বুক বরাবর কিল বসালো, ধাক্কা মেরে বলল, ঝড়ের হাতে বেরিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন, আমি আপনাকে যেদিন বিয়ে করেছি ওই দিনই সব ভয় ডর ঝেড়ে ফেলে দিয়েছি। আপনি আমার সামনে এসব হিরোগিরি দেখাবেন না একদম। তাজা তাকে বলল, তোমাকে এখানে কি আসতে বলেছে? যাও তো মাথা না খেয়ে। শায়না তার শার্ট টেনে ধরলো, আপনি যাবেন কি যাবেন না? তাজা লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো সামনে। আরে, লোকটা পাগল নাকি? শায়না দৌড়ে গিয়ে তার হাত ধরে পেল। তাজদা থামলো। শায়না নরমভাবে বলল, ওকে, আপনার কথা মতো সব হবে, চলুন আগে। মনে মনে সে তাজদারকে ইচ্ছে মতো গালাগালি দিচ্ছে। যদিও তাজদা তার দিকে তাকিয়ে বলল, মিথ্যেবাদী। সে হাত ছেড়ে চলে যেতে লাগলো। শায়না বলল, ঠিক আছে, পানিতে আগে আমি নামবো, আমারও বাঁচার ইচ্ছে নেই। বলে তাজদার আগে ভাগে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। দূর হতে সমুদ্রের গর্জন ভেসে আসছে। যেতে যেতে শায়না হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল, আর উঠতে পারল না। তাজদার সেদিকে হো হো করে আকাশ কাঁপিয়ে হেসে উঠে তার সামনে বসে পড়ল। শায়নাকে ওভাবে পড়ে থাকতে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। শায়না বহু কষ্টে উঠে বসলো। তাজদার গা কাঁপিয়ে হাসছে তার এমন দুরবস্থা দেখে। শায়না পাশে বসে তার বুকের উপর বালু তুলে দিতে লাগলো, এমনকি খাইয়েও দিল। তাজদার সঙ্গে সঙ্গে মুখ ফিরে থুথু ফেলে দিল পাশে। তারপর রুক্ষ ভঙ্গিতে মুখ মুছে নিয়ে শায়নাকে ফেলে দিল নিচে। শায়না হকচকিয়ে হাওয়ার আগেই তাজা হাত ভরে বালু কুড়িয়ে তার গলায় মেখে দিল রুক্ষ ভঙ্গিতে। তারপর মুখটা তুলে ধরে ভেজা কাপা ঠোঁটের উপরে চেপে ধরল নিজের ঠোঁট। এক ঝাটকে ঢেলে দিল সমস্ত জমাট ক্ষোভ, গম্ভীর নীরবতা আর একরাশ দাহ করা প্রতিশোধ, প্রতিহিংসা। নিঃশ্বাসের মুহূর্তে আটকে গেল সব কিছু। তারপর শায়নাকে একা রেখে সে চলে যেতে গেল রিসোর্টের দিকে। শায়না অনেকক্ষণ ধরে নিঃশব্দে পড়েছিল বালুর মাঝে। উঠে বসার চেষ্টা করেনি, ইচ্ছে করে নিজেকে এলিয়ে দিয়েছিল ঝড়ো জলের ভেজা কুলের মধ্যে। তাদের ওকে ফেলে চলে গিয়েছিল প্রায়, কিন্তু কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। শায়নার না ফেরার ভাবনা তার ভেতরটা অস্থির করে তুলতেই অবিচেতনে পা ঘুরে গেল। ফিরে এসে দেখলো ঠিক যেভাবে ফেলে গিয়েছিল শায়না এখনও তেমনই পড়ে আছে। বালু তার চুলে, চোখে, গায়ে মিশে গেছে। ঝড়ের পানিতে পুরো শরীর ভিজে সবসবে, কিন্তু তবুও নড়েনি সে। তাজদা তাকে হাত ধরে তুলতে গেল, বলল, ওঠো, এভাবে কতক্ষণ পড়ে থাকবে? শায়না মুখের একপাশে লেগে থাকা বালু কাদার মতো লেগে গেছে। চোখ জোড়া লাল টকটকে, দীর্ঘ সময় ধরে কান্না আটকে রেখেছে। কাঁপা কাঁপা পলক আর শক্ত করে থাকা ঠোঁট বুঝিয়ে দিচ্ছে সে ভেতরে ভেতরে পড়ছে। তাজদার চোখ সরু করে তাকিয়ে রইল তার দিকে। কপাল বেয়ে টুপটাপ করে পানি পড়ছে। সে বিরক্তিভাবে মুখের পানি মুছতে মুছতে বলে উঠল, আশ্চর্য, এত নাটকের কি আছে? তোমার এইসব অভিনয় দেখে মনে হচ্ছে যেন তোমায় কোনো পরপুরুষ ছুঁয়েছে। এমন ফিল্মি ন্যাকামো বাদ দাও, চলো আমার সাথে। বলে একটানে শায়নাকে কোলে তুলে নেবে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শায়নার দাঁতে বালু খিচখিচ করছে। সে মুখে জমে থাকা বালুর সঙ্গে থুতু ছুঁড়ে দিল তাজদারের দিকে প্রচণ্ড ঘৃণায়। থুতুটা গিয়ে ছুঁড়ে পড়ল তাজদা সিদ্দিকীর গায়ের একেবারে কাছ ঘেঁষে। মুহূর্তের সময় থেমে গেল। শায়নার চোখের চাহনি আগুন ছুঁল তাজদারের অহংকার ভরা মুখের দিকে। তাজদা সিদ্দিকী স্তব্ধ। বাতাস থমকে রইল। সমুদ্রের ঢেউয়ের শব্দ দূরে মিলিয়ে গেল।
শায়নার চোখ দুটো জ্বলতে লাগলো ক্রোধের আগুন। তাজদা সেদিকে দাঁড়িয়ে রইল শক্ত হয়ে, চোখের পাতা ফেলতেও ভুলল সে। এই সেই শায়না মমতাজ, যার সামনে নিজের সমস্ত দম্ভ অহংকার সংযমে বেঁধে রেখেছিল সে এতদিন, শুধু নিজের পছন্দে বিয়ে করেছিল বলে। আর সেই মেয়ে থুতু ছুড়ে দিয়েছে তার দিকে। এত কিনা, এত অসম্মান তাজদা সেদিকের কল্পনাও আনেনি। তার ভেতরে সমস্ত গর্ব, অহংকার আর পুরুষতান্ত্রিক আধিপত্য মুহূর্তেই ঝুরঝুর করে ভেঙে পড়ল। এই এক থুতুই শায়নার সমস্ত নীরব অপমানের প্রতিবিদ দেয়। ছোটবেলায় সব অপমান হারানো আত্মসম্মান আর অপরাগ ক্রোধ জমা আজ এই সেই ছুড়ে দিল তাজদা সিদ্দিকীর মুখের উপর। তাজদার কথা হারিয়ে বসলো। শায়নার ঠোঁট থেকে ঝরে পড়া এক বিন্দু থুতু তার ভেতরে বিস্ফোরণ ঘটিতে দিয়েছে। এতদিন দেখেও না দেখার ভান করেছে ও। মুহূর্তে বুঝতে বাকি রইল না, এই মেয়েটা তার স্পর্শকে ঘৃণা করে, তার উপস্থিতিকে ঘৃণা করে, এমনকি এই সম্পর্কের দাবিকেও। আকাশে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলো শায়নাকে দেখে মনে হলো যেন সে কোনো বিজয়ী যুদ্ধদিনের মতো যুদ্ধ করে পেছনে পরাজিত সৈন্যকে ফেলে চলে যাচ্ছে নিঃশব্দে, দীর্ণদম্ভে ভরা পদক্ষেপে। তার ভেজা চুল কাঁধে লেপ্টে আছে, শাড়িটা কাদায় মাখা, তবু এই মুহূর্তে সে সুশোভিত, সংসহত। চোখে তৃপ্তির দীপ্তি, ঠোঁটে রুক্ষ বিজয়ের আনন্দ। মনে হচ্ছে সমস্ত অবমাননা, সমস্ত অতৃপ্তি আজ সে ফিরিয়ে দিয়েছে তীব্র ঘৃণার এক থাপ্পড়ে। তাজদা সেদিকের চোখের দিকে আজ সে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যত বড়লোক হোক না কেন, তার প্রতিপত্তি আর অহংকার, তার দম্ভ, তার আভিজাত্য, এমনকি তার স্পর্শ শায়নাকে বিকৃতি করে, ছোট করে। আর শায়না সব কিছু শোধ নিয়েছে। তাজদা সেদিকের সামনে দাঁড়িয়ে নয়, চলে যেতে যেতে পেছনে না তাকিয়ে সে বলে দিয়েছে সব স্পষ্ট করে। এতদিনে তার করা সমস্ত প্রতিবাদকে ছাপিয়ে গেল একটা। তার সব রাগ, দৃষ্টিতে জমা থাকা ক্ষোভ, কাপা ঠোঁটের কষ্ট, সব কিছু আজ স্নান হয়ে গেল এটার কাছে। এতদিন ধরে সে শায়না শুধু মুখ ফিরিয়েই থেকেছে, কথা দিয়ে জব্দ করেছে। আজ সেই শায়না নিজের ঘৃণা স্পষ্ট করে দিয়েছে এমনভাবে যা কোনো ভাষায় বলা যেত না। তাজদা সিদ্দিকীর মুখের ভাষা কম বোঝে, তাই এভাবে বুঝিয়ে দিতে হয়েছে। সে থুতুও ছুড়ল, শায়না তার ভাই বোনদের দেখালো, আর সেই সব থুতু শায়না একসাথে ছুড়ে দিয়েছে তার দিকে। তাজদা সিদ্দিকীর চোখে চোখ রেখে আঙুল দিয়ে তার দোষ দেখিয়ে দিতে পারাটা শায়না মমতাজের বিশাল অর্জন। আর মুখ দেখাদেখি অবধি হয়নি। সকালে রওশনারা কল দিয়েছিলেন তাজদা সিদ্দিকীর, তখন বিছানায় ঘুমোচ্ছিলেন। শায়নার চুল আঁচড়েছিল আস্তে আস্তে, হাত চলছে না, জ্বরে গা পড়ে যাচ্ছে, চোখ মুখ জ্বলছে, কিন্তু সে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। ফোনে রিং বাজছে। তাজদার বালিশ থেকে মাথা তুলে ফোনটা রিসিভ কানে নিল। রওশনারা ফোন করেছে। মা ছেলে কথাবার্তার এক ফাঁকে রওশনারা বললেন, আনিসা শায়নার সামনে চড় মেরেছে শুনে তোমার আব্বা রেগে গিয়েছে। আমরা ওকে বকেছি, তচিব আমাদেরকে সবটা জানিয়েছে। বাড়ি আসুক, তারপর একটা হেস্তনেস্ত করব। তাজদার শোয়া থেকে উঠে বসলো। বাইরে বাড়ি এসে দরজাটা ভাজিয়ে দিয়ে গমগমে গলায় বলল, ফোন দেওয়ার আসল উদ্দেশ্য কি তোমাদের? মেয়েকে চড় কেন মেরেছি সেটা জানা? সত্যি কথা বলবে। রওশনা তার কথার টোনটা চেনে, শান্তভাবে বলল, রেগে যেও না। ও মেয়ে বড় হয়েছে, শাসন করলে আলাদাভাবে করতে। সবার সামনে চড় মারাটা আমাদের ভালো লাগেনি। তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো সেটা। তাজদার মনোযোগ দিয়ে সবটা শুনল, তারপর বলল, বেশ, তোমাদের মেয়ে জাহান্নামে যাক, আমি আর ফিরেও তাকাবো না। আর আমি বুঝে গেছি আমি এক গাদা ছোট লোকের সাথে বসবাস করছি, যাদের মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতার বলারই নেই। চর কেন মেরেছি সেই কারণ না খুঁজে আমার কাছে জবাবদিহিতা চাচ্ছে আমি কার কার সামনে চর মারলাম? কোন ভদ্রলোকের মেয়ে একা একা কক্সবাজারে আসে? হ্যাঁ? রওশনারা চুপ হয়ে রইল, হাত কাঁপছে। শায়না রুম থেকে বসেই সব শুনতে পেয়েছে। তাজদা সেদিকে আর রুমে এলো না, বাইরে তাকিয়ে গর্জন করে যাচ্ছে। রাহেন তাকে জিজ্ঞেস করছে কেন মায়ের সাথে ওভাবে কথা বলল, আর এতেই তাজদা সেদিকে রেগে গিয়েছে। ওটা তার মা নাকি প্রতিবেশী খালা যে কথায় কথা ছেলের উপর রাগ করে বসে থাকবে? ছোটবেলায় সে খেলার মাঠে গন্ডগোল বাঁধিয়ে এলে মা শাসনের বদলে তার সাথে
কথা বলা বন্ধ করে দিত, মুখ দেখাতো না, খাবার দিত না, দিত ছোট মা। তাজদা তখন আরও রেগে যেত। সে মায়ের সামনে যেত না, কথাও বলতো না। দিনের পর দিন মা ছেলে মুখ না দেখা দেখেই থেকেছে, কথা না বলে থেকেছে। সেই যে দূরত্ব বেড়েছে, এখন অবধি মা ছেলে মুখোমুখি বসে কথাবার্তা বলেনি, মা ছেলেকে বুকে টেনে নেয়নি। পাহাড় সম একটা দূরত্ব আছে, যেটা কোনোদিনও কমারও নয়। রায়হান এও বলল, আমার সাথে তো এমন করে না আম্মা, তোর সাথে কেন করে? তুই নিজের মাকে নিজেই চিনিস না, বুঝিস না কোন কথায় আঘাত পাবে সেটাও বুঝিস না। তোর কি এখন আর সেই বয়স আছে যে তোকে মা ভালো মন্দ শেখাবে ধরে ধরে? মায়ের সাথে কোনো কথা কিভাবে বলতে হবে, এসবে কি যদি তোকে এখন শিখিয়ে দিতে হয়? এত বড় চাকরি বাকরি করা মানুষকে এইসব শেখানোর দরকার নেই। তাজদা সেদিকে কানে ফোন চেপে ধরে চুপচাপ শুনে গেল। শেষে একটা কথা বলল, আমি মায়ের ছেলে কম, শত্রু বেশি। আমার সব কথায় মহিলা দোষ ধরবে সেটা আমি জানি। নিজের মা যেখানে দোষ ধরছে সেখানে পরের মেয়ে। তার কথা থেমে গেল, গলা ছেড়ে সে বলল, আমি রাখছি। রায়হান বলল, শান্ত হ, মাথা গরম করিস না, সাইনাকে নিয়ে ঘুরে ফিরে ভালোভাবে চলে আয়। আর আম্মাকে পারলে কল দিয়ে একটু শান্তভাবে কথাবার্তা বলিস, এত রাগ দেখাস না। তাজদার একটাও কথা বলল না, চুপ করে শুনে গেল সব। কথা ফুরোতেই ঠিক যেমন ছিল তেমনই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাইরে তখন শান্ত হাওয়া বইছে। ঝড়ের পরের মুহূর্তে পৃথিবীও দম নিয়ে শান্ত হচ্ছে। শায়না ধীরে দরজাটা পাল্টা একটু ফাঁক করলো, কৌতূহলী উকি দিল বাইরে। তাজদা সেদিকে তখনও দাঁড়িয়েছে নিশ্চয়, কপালে গভীর ভাঁজ, চোখে অদ্ভুত সংশয় আর ভেতরে জমে থাকা কিছু অনুচ্চারিত প্রশ্ন নিয়ে। হঠাৎ করে সে শায়না দিকে ফিরল। শায়নার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে ফেলল নিখুঁত কৌশলে, যেন সে মোটেও তাজদারের দিকে তাকিয়েই ছিল না এতক্ষণ। তাজদার ফোনটা চুপচাপ পকেটে রেখে দিল। জীবনে আর ফোন দেবে না রোশনারাকে যতক্ষণ না ওখান থেকে আগে ফোন আসে। রোশনারা তার মা কম, প্রতিবেশীর খালা বেশি, শুধু তার ভুল ধরতে ব্যস্ত। বাবাও প্রতিবেশী খালুর মতো আড়ালে গালমন্দ করে নিজের ছেলেকে। ভাই বোনগুলোও এমন। এই সংসারে সবাই তার প্রতিবেশী, বউ তো সত্যি সত্যিই প্রতিবেশী। দুপুরে খাবার দাবার সবাই একসাথে খেয়েছে। তাঞ্চবা ভেবেছে ভাইয়াকে তাকে আরও বকাঝকা করবে, কিন্তু কিচ্ছু বলেনি। বিকেলের দিকে সমুদ্রে নেমেছে তারা। আনিসের পাশে এসে দাঁড়ালো সায়না। আনিস অদূরে তাজদারকে দেখলো, তারপর বোনের দিকে তাকিয়ে এলো, জানতে চাইলো, কিছু বলবি? সায়না দুই পাশে মাথা নাড়ল। আনিস আর কপালে হাত দিল। এ কি, জ্বর তো অনেক কমে যাবে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ। ওরা ভাই বোন কথা বলছে তাই ওদিকে চলে এসেছি। আনিস তাদেরকে পেছনে তানসুবাকে দেখলো, তারপর সায়নাকে প্রশ্ন করলো, বাড়িতে ঝামেলা হয়েছে নাকি? হয়েছে বোধ হয়। আনিস বলল, থাক গে, তুই টেনশন করিস না, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে, পানিতে নামিস না। কিন্তু তানসুবা এসে সায়নাকে পানিতে নামিয়ে নিতে লাগলো। আনিস বাধা দিল, ওর জ্বর। তানসুবা রেগে মেগে বলল, ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। যাবে না ও, ছেড়ে দাও, ওরা হানিমুন এসেছে, মজা করবে, এটাই স্বাভাবিক। আনিস ভুরু কুচকালো, ওর জ্বর, ও যাবে না বললাম। তানসুবা সেনের হাত ছেড়ে দিয়ে তার দিকে তেড়ে এসে বলল, আপনার বোনকে ভাইয়ের কাছে পাঠিয়ে দেন আনিস ভাই। ওরা হানিমুন এসেছে, ভাই বোন নিয়ে ঘুরতে নয়। আমি ঘুরতে পারছি না, ওকে ভাইয়ের কাছে যেতে দিন। আনিস সেনাকে বলো, তুই রুমে গিয়ে শুয়ে থাক, শরীর বেশি খারাপ লাগলে। তানসুবা কটমট করে বলল, জি ভাই, আপনি আমার কথাকে পাত্তা দিচ্ছেন না কেন? আনিস বলল, তোমার ভাই একা একাই ঘুরছে তখন থেকে, খেয়াল করেছি আমি। তুমি তোমার কাছে যাও, ওদের ব্যাপারে মাথা ঘামাবার দরকার নেই, তুমিও ঘুরে বেড়াও। তানসুবা চালাকি করে বলল, আমাকে একটু সামনে এগিয়ে দেন তাহলে। ভাইয়া ভাবে আমি আপনার সাথে কোথাও গিয়েছি। আমার বন্ধুরা হিমছড়ে যাচ্ছে। আনিস বলল, আমার হাত ইচ্ছে করছে না। তাজার পানিতে নেমে এদিকে তাকিয়েছিল, কপাল কুঁচকে। তানসুবা তা দেখে আনিসের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, তাহলে কয়েকটা ছবি তুলেন। আনিস বলল, আমি তেমন পারি না। তাও তোলেন। জোর করে আনিসের হাতে ফোন ধরিয়ে দিল সে। এদিকে সায়না একজন পুরনো বন্ধু খুঁজে পেয়েছে, তার সাথে কথাবার্তা বলছে হাঁটতে হাঁটতে। কাঁথার ফাঁকে ফাঁকে সে পানিতে তার গোড়ালি ডুবে গেছে, খেয়ালই নেই। তাজদা সেদিকে দূরে দাঁড়িয়ে তার দিকে কপাল কুঁচকে
চেয়ে রইল। শায়না ছেলেটার সাথে হাসছে, কথা বলছে, হয়তো জ্বরের ঘরে কথা একটু বেশিই বলছে। তাজদা সেদিকে পানি থেকে উঠে এলো। শায়না তার বন্ধুকে বলল, ওইটা? তার বন্ধু জানতে চাইল, তোর হাজবেন্ড? হুম। তার বন্ধু হঠাৎ বলে উঠল, আরে এটা তো সেই লোকটাই না, যে স্কুল মাঠে ছাগল চড়ানোর মইন চাচার ছাগল বেঁধে রেখেছিল, তাদের বাগানে গাছের পাতা খেয়ে ফেলেছিল বলে। সায়না হেসে উঠে বলল, কবেকার কথা এখনো মনে রেখেছিস? আমি ভুলেই গেছি। আরে হ্যাঁ, তাই তো। ওই সময় আমাদের হেডমাস্টার গিয়ে ছাগলগুলোকে ছাড়িয়ে এনেছিল, এক রাত বেঁধে রেখেছিল, তবুও কিছু মনে করিস না। হা হা হা। তাজদার পানি থেকে উঠে এলো। সায়না তাকে দেখে পানি থেকে উঠে এলো। তাজদা সেদিকে তার পাশ থেকে যেতে যেতে পায়ের গোড়ালি দেখলো, এমনকি অল্প করে ভিজে যাওয়া শাড়িটাও। সায়না অস্বস্তিতে পড়ে গেল। এমনভাবে দেখার মানে হচ্ছে বন্ধুর সাথে পানিতে নামতে অসুবিধা হয়নি। যদিও কক্সবাজারে আসার পথে অনেক পরিকল্পনা করেছিল, তাজদা সেদিকে কিন্তু সবটা জলে গেছে। সায়নার জ্বর বেড়ে গিয়েছিল, তাই রাতারাতি রওনা দিতে হয়েছে। ওই ঘটনার পর থেকে দুজনের কথা বন্ধ। কেউ বিন্দুমাত্র চেষ্টা করেনি কারোর সাথে কথা বলতে। তানসুবা খুব ক্ষেপেছে সায়নার উপর। সায়নার জন্য তাকে এইভাবে ফিরে আসতে হয়েছে, সে অসম্ভব বিরক্তি। আনিসকে বলেছে, আপনারা যেদিকে যান সেদিকে একটা না একটা কেলেঙ্কারি লেগেই থাকে। আনিস শান্তভাবে বলেছিল, হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, যেদিকে যাই সেদিকে সে কেলেঙ্কারিও যায় আপদ। তানসুবা রেগে গিয়েছিল খুব। তার নাম কেলেঙ্কারি বলতে চেয়েছে আনিস ভাই? হেসে হেসে বাস দিতে জানে এরা খুব। সায়না মনে মনে একটা ভয় পাচ্ছিল যে বাড়ি ফিরে মস্ত বড় ঝামেলা হবে। তাজদা সেদিকের অসম্ভব শান্ত হয়ে যাওয়াটা তার লক্ষণ, আর সেটাই হলো। বাড়ি ফিরে তাজদা সেদিকে তার মা বেশি প্রতিবেশী খালাকে জানালো, তার প্রতিবেশী বউ প্রতিবেশীদের বাড়িতে চলে যাক, দরকার পড়লে কাবিনের টাকা নিয়ে হলেও। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে। সকালে খাবার টেবিলে তার অনুপস্থিত সকলে তার নামে সমালোচনা করছিল। রাহান বলল, পরিবারের কারো সিদ্ধান্তে পাত্তা না দিতে দিতে ভেবেছে পরের মেয়েটার উপরে একই কাজ করবে। ওর জন্য সংসারে আসেনি। আমি আগেই বলেছি মেয়েটার জীবনটা নরক হবে, কেউ কানেই নাওনি। বউ আমাদেরও আছে, আমরা সম্পর্কে কতটা এফোর্ট দিচ্ছি ওর চোখে দেখতে পাচ্ছে না? আজব। রওশনারা বলো, ওর যা ইচ্ছে করুক, ওর বউ এখানে রাখতে চাইছে না, তাই বাপের বাড়িতে পাঠিয়ে লন্ডনে চলে যাবে বলছে। যা ইচ্ছে করুক, আমি কিছু বলবো না। তাজউদ্দিন সেদিকে বলো, নাকি বউ নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছে। একটা কথা শুনে দাও, ও যদি বউ নিয়ে একেবারে দেশের বাইরে পা রাখে তাহলে ওকে আর জীবনে এ মুখে করাতে পারবো না। সবাই চুপ। তাজদার কিছুক্ষণ পর দেখলে সেখানে এলো। সবাই অন্যান্য কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। তাজদার নাস্তা করার সময় জোহরা বেগম হঠাৎ বললেন, তোমার গায়েও জ্বর এসেছে বোধ হয়, পানিতে গা ডুবিয়ে রেখেছিলে নাকি তাজ? ওষুধ নিয়েছো? হ্যাঁ। সে চুপচাপ খেতে লাগলো, একবারও রওশনার দিকে তাকায়নি। না রওশনা তার দিকে তাকিয়েছে। জোহরা বেগম বলল, তোমার নানি ফোনে জানিয়েছে তাজের বউ যেন তাকে দেখতে যায়, মানে নতুন বউকে দাওয়াত করেছে। যাও ঘুরে এসো, তারপর সায়না নাইরে যাবে। তোমার নানি কোন সময় দুনিয়ায় ছাড়ে ঠিক নেই। তোমার বিয়েতে আসতে পারেনি, তোমার উচিত বউ নিয়ে দেখে আসা। তোমার বউকে দেখতে চেয়েছে। তাজদার মাথা নাড়ল, হ্যাঁ না কিছু বলল না। সায়নার জ্বর খুব বেড়েছে, জ্বরের সাথে বমি হচ্ছে, পেটে ব্যথা আছে। তার মনে হচ্ছিল সে আর বাঁচবে না, এত কষ্ট হচ্ছিল। তাজদার বাড়িতে ফেরেনি বাবার সাথে তর্কাতর্কি করার পর। ফিরবে না সেটা সায়না জানে। রওশনারাও ঘর থেকে বের হয়নি, বাড়ির পরিস্থিতি খারাপ। সায়না তাদের বাড়ি চলে গিয়েছিল। আশা তাকে রাতারাতি হাসপাতালে ভর্তি করিয়েছে অবস্থা গুরুতর দেখে। তাড়াতাড়ি সে দেখলো সায়না বাড়িতে নেই। তিতলিকে জিজ্ঞেস করলো, তিতলি বলল ওদের বাড়িতে গিয়েছে, চলে আসবে বলেছে। তাজদার ভেবেছে সে চলে যেতে বলেছে, সেই জন্য চলে গিয়েছে, তাই সে রাগের বসে আর খোঁজ নেয়নি। এমনকি আফসার সাহেবকে ফোন করে বলেছে তাদের মেয়ে যেন আর এই বাড়িতে চৌক আর পার না করে। আফসার সাহেব হতভম্ব হয়ে গিয়েছেন। এদিকে তানচুকর হবু শ্বশুর বাড়ি থেকে অভিযোগ এসেছে আনিসের স্যারটি আর কেউ নয়, তানসুবার মামা শ্বশুর ছিল। সকালে নান রুটি আর ডাল খেয়েছে তাজদার, অন্যদিন সে খায় না, আজ খেয়েছে। ঝাল ঝাল ডাল দিয়ে নান রুটি ভালো লাগছিল।
সবাই একটু অবাকই হয়েছে। তিতলি আরও কয়েকটা দিয়েছিল তার প্লেটে। বড় ছিল রুটিগুলো, তাই দুটোর বেশি খাওয়া অসম্ভব ছিল। সচিব বেশ কৌতূহল হয়ে দেখছিল তাকে। তানচুপার আশেপাশেও নেই, সকালে নাস্তা করেনি এখনো। ডেকেছিল, সাড়া দেয়নি। রোশনা রান্নাঘর থেকে বের হতে দেখা যায়নি। রাহেন আর তৌসিফ রাতে হাসপাতালে গিয়েছিল শায়নাকে দেখতে। শায়নাকে দেখতে। তাসনিমের স্বামী এসেছিল ওই দিন থেকে। হাসপাতালে অনেক কথা কাটাকাটি লেগে গিয়েছিল। শায়নার ভাইরা কেউ কিছু বলল না, তবে সবার মুখ ভার ছিল। শায়না দুলাভাইরা যা বলার বলেছে। এতে রাহেনের মাথা হেঁট হয়েছে। মেয়েটা অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, কেউ খেয়ালই করেনি। বাড়ি ফিরে সে তিতলিকে ইচ্ছা মতো বকেছে। তৌসিফ তাকে সরিয়ে ফেলেছিল ভাগ্যিস। যেমনি সে তাকে খাবার বেড়ে দিতে লাগলো। কক্সবাজার থেকে আসার পর রাহেনের সাথে তালদারের মুখোমুখি বসে তেমন কথাবার্তা হয়নি। বাড়িতে যাওয়া হচ্ছে মনে হচ্ছে কোনো কুরুক্ষেত্র। দাদিমা এলেন সেখানে। তার ইশারায় রায়হান নিচ থেকে কথা বলল তাজদার চলে যাওয়ার সময়, সানাকে দেখে আসিস। তাজদার তারা দেখে ফেললো। সে জানে কাল রাতে অনেক কিছু হয়েছে দুই বাড়ির মধ্যে। রুম থেকে রাহেনের গলার আওয়াজ শুনতে পেয়েছিল রাতে, কিন্তু কী নিয়ে কথা হচ্ছিল সেটা সে জানে না। তাই কপাল কুঁচকে রাহেনের দিকে চেয়ে রইল। বুঝিনি। রাহেন খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, সানাকে বিরিশিস ট্রাসে অ্যাডমিট করা হয়েছে। জ্বর খারাপের দিকে চলে গিয়েছে। পেট ব্যথা ছিল, ডায়রিয়া, বমি একসাথে। আজ ওকে দেখতে ওদিক থেকে বোধহয় মামারা আসবে। আমি বলেছি দুপুরে ওদিক থেকে ভাত যাবে সবার জন্য, ওরা যেন আয়োজন না করে। তুই বাজারে যা, কাঁচা কলা পেলে নিয়ে আসিস। দাদিমা বলল, হ্যাঁ, এখন কাঁচা কলার তরকারি খেলে একটু পেট ধরবে। তুসিফ খেতে খেতে মাথা দুলালো। তাজদার কপাল কুঁচকে সবার কথা শুনলেন। দাদিমা তাড়া দিয়ে বলল, দাদু ভাই তুমি গোসল করে নাও, ওকে দেখতে না গেলে কথা রটে যাবে। বউ অসুস্থ, দেখতে যেতে তো হবেই। এখন রাগারাগি করার সময় নাই। তোমার আরও সবার আগে উচিত ছিল। আর আশরাফকেও ওই কথাটা বলা উচিত হয়নি। মেয়ে অসুস্থ, তার উপর এই ধরনের কথা নেওয়ার একটি বাবার পক্ষে সহজ না। এখন যাও, রেডি হয়ে নাও। তুমি গেলে ওরা খুশি হয়ে যাবে, না গেলে পরিস্থিতি আরও জটিল হবে। তাজদার ঘুরে দাঁড়ালো ঘরে যাওয়ার জন্য। প্রতিমধ্যে তিতলিটাকে দেখে দাঁড়িয়ে পড়ল। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো, আস্তে ধীরে প্রশ্ন করলো, ও বাড়ি থেকে চলে যাওয়ার সময় তুমি, নুভা, আম্মু কোথায় ছিলে? সারাক্ষণ ফোন নিয়ে এমন কী করো যে দিন দুনিয়ার হিসেব থাকে না? তিতলি পেট মুসুর দিয়ে দিচ্ছে ভয়ে। ভাইয়ের ধারালো শীতল কণ্ঠ তার ভয় আরও বেশি করে বাড়ছে। সে আমতা আমতা করে বলল, ও তো শুয়েছিল ঘরে, আমিও ওকে বিরক্ত করিনি। যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছ, বলল বাড়িতে। আমি বেশি প্রশ্ন করতে পারিনি, ও চলে গিয়েছিল। আম্মু বলল ঘুরে আসুক। তার বিরক্তির সাথে ঘরের দিকে রওনা দিল। তিতলি হাঁপ ছেড়ে বাঁচল। তাজদার ঘরে গিয়ে শায়নার ফোনে কল দিল। রিং পড়ার কিছুক্ষণের মধ্যে রিসিভ করেছে শায়নার বড় বোন। আসসালামু আলাইকুম। তাজদার গুরুগম্ভীর স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। শায়না কোথায়? ঘুমাচ্ছে এখন। শর্মিলা নিচ থেকে আর কিছু বলল না। তাজদার বলল, আচ্ছা, ফোন রাখলাম। ফোন কেটে দেওয়ার পর শর্মিলা শাহিদা বেগমকে বলল, এখনও কথা বলছে কেমন গোয়ারের মতো। শাহিদা চুপ হয়ে আছেন তখন থেকে। মেয়েটা তো অসুস্থ হয়ে গেল, ওই বাড়ির কেউ একটু দেখলও না, জামাইটাও না। লন্ডনে গেলে তো। আফসার সাহেব বাটন ফোনটা হাতে নিয়ে এগিয়ে এলেন, বললেন, আমি একদম ধুয়ে দিয়েছি রায়হানের মার ভাইকে। বলেছি তার ভাগ্নে আমার সাথে কিভাবে কথা বলেছে। বলেছি আমার মেয়েকে আমি হাসপাতালে বাড়ি নিয়ে যাব। আমার মেয়ে কি ফেল না? একটা মেয়ে এতটা অসুস্থ ছিল, কেউ একটু সেয়ান বানিয়েও খাওয়ালো না। মশকরা পেয়েছে। আমার মেয়েটা আমাকে দেখা মতো কেঁদে উঠল। আমার আদরের মেয়ে, আমার মেয়েকে কি খাওয়ানোর অভাবে বিয়ে দিয়েছি আমি? রায়হানের মা কেমন একটু দেখলো না, আমি মাফ করে দেবো তা এই জন্য। কারণ বলো, এখানেও চিল্লাও না আব্বা, এটা তোমার ঘর নয়। আর ওর সামনে আজে বাজে কথা বলো না। আফসার সাহেব বললেন, তুই আমাকে শান্ত হতে বলতিস না। আমি ওই ছেলের সাথে কোনো কথা বলবো না। তার মামা চাচাদের সাথে কথা বলবো, যা বলার জিজ্ঞেস করবো। তাদের হাতে মেয়ে তুলে দিয়ে কি ভুল করেছি আমি? আমার মেয়ে কেন এত অযত্নে থাকবে? বাড়ি দূরে হলে কি হতো, কাছে বলে সাহস করে চলে এসেছে মেয়েটা। শায়না সেলান চলছে একটার পর একটা, পুরো মরার মতো ঘুমিয়ে আছে সে।
আনিস আসছিল দেখে শাহিদা বেগম বলল, আনিসটার সামনে আজে বাজে কথা বলিও না তো, ছেলেটা মাথা গরম, কখন কাকে কি বলে ফেলবে। আগে আমার মেয়েটা সুস্থ হোক, তারপর বাকি কথা। আনিস চা সিঙ্গারা সামোসা এনেছে, সাথে আপেল আর মালটা। শর্মিলাকে বলল, তোরা এগুলো খেয়ে নে, ও ঘুম থেকে উঠলে এখান থেকে ফল কেটে দিস। আর দুপুরে মনে হয় ওই বাড়ি থেকে সবার জন্য ভাত আসবে। আমাকে তো সে মানা করেছে ভাত না কিনতে। আফসার সাহেব বলে উঠলেন, আমার মেয়েকে না রেখে এখন ভাত পাঠা। শর্মিলা সামিয়ে দিল, আব্বা কি শুরু করলে? আনিস শর্মিলাকে বলল, তাজ কি ফোন টোন করেছে নাকি এখানে? শর্মিলা বলল, হ্যাঁ, শুধু সায়না কেমন আছে জিজ্ঞেস করেছে, আর কিছু বলেনি। আনিস চুপ করে রইল, কিছু বলল না। শর্মিলা ভয় পাচ্ছে, কে জানে মুখোমুখি হলে কী ঝামেলা লেগে যায়। তাজদা যখন এলো তখন সবাই কেবিনের ভেতরে বসে ভাত খাচ্ছিল। সায়নার মুখে ভাত তুলে দিয়েছে শাহিদা বেগম। তাজদার হুট করে ভেতরে ঢুকে আসার মাত্রই সবাই অপ্রস্তুত হয়ে পড়লো। কেউ বসা থেকে উঠে পড়লো, কেউ মাথায় কাপড় টানলো। সায়নার গায়ে ওড়না ছিল না, শর্মিলা তার মাথায় ওড়না দিয়ে দিল বাঁ হাতে। তাজদার বেরিয়ে যাচ্ছিল। শর্মিলা বলল, ভাইয়া বসেন, সমস্যা নেই। তাজদারের ফলমূলের ব্যাগটা একপাশে যত্ন করে রেখে বলো, ভাত তো আজানের আগে এসেছে, এখন কেন খাচ্ছ? আর এটা বাজে এখন। শর্মিলা হাত ধুয়ে টুল টেনে তাকে বসতে দিতে দিতে বলো, ও ঘুমিয়েছিল, সবাই একসাথে খাবো ভাবছিলাম। তাজদার এক পলক সায়নার দিকে তাকালো। গায়ে সাদা রঙের একটা ঢিলে ঢালা কুর্তা, না আঁচড়ানোর চুলে বেনিটা অবিন্যস্ত, চোখের নিচে এক গাদা কালি। শাহিদা বেগম বাসন নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে গিয়েছেন। ওখানে ভালো খাওয়ার ভালো ব্যবস্থা আছে যদিও। শায়না লোকমাটা ধীরে ধীরে চিবাচ্ছে। এক রাতের মধ্যে মনে হচ্ছে সে শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। শর্মিলাও বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, এসেছে নাকি? শর্মিলা বলল, হ্যাঁ, তুমি এখন যেও না, ওরা কথা বলুক, আমি দুটো কথা বলবো। শাহিদা বেগম বলেন, আহা, এখন না, বাড়াবাড়ি করো না তো। শায়নার পিঠে নিচে বালিশ রেখে বসেছে। আরও আরামদায়ক করার জন্য শাহিদা বেগম ওড়নাটা পুটলি করে বেঁধে বেঁধে পিঠের পেছনে রেখেছে। গলা ধীরে কথা শুরু করলো, এখন কেমন লাগছে? শায়নার ডান হাতের ভিতরে পুঁটি মাছ ভাজা, সে একটা একটা করে কামড় দিয়ে খাচ্ছিল ওটা। তাজদা চলে আসায় ওটা হাতের মুঠোয় থেকে গেছে। ওটা কসলাতে কসলাতে মৃদু স্বরে বলল, ভালো। আর কোনো কথা নেই। শায়না নিজের মতো বসে আছে। শুয়ে পড়তে ইচ্ছে করেছে, কিন্তু পাশে এমন রোবটের মতো কেউ বসে থাকলে সেটা প্রায় অসম্ভব। অস্বস্তির সামনে সে এবার তাজদারের দিকে তাকালো। গায়ে মেরুন রঙের শার্ট, কবজিতে ঘড়ি, টিপটপ গোছগাছ সব দিক থেকে। তাজদা তাকে তাকাতে দেখে বলো, তোমার ফোনটা কোথায়? শায়না নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আছে। নাম্বার নেই? আছে। তাহলে তোমার শরীর খারাপ লাগছে, সেটা আগে কাকে বলবে? যাকে বললে সিরিয়াসলি নেবে। তাজা তার দিকে চেয়ে রইল, চোখ মুখ শক্ত হতে যেও হলো না। শায়না একটু পর তার দিকে তাকালো, জানতে চাইলো, আপনি এখানে কতক্ষণ থাকবেন? তাজার একটা আপেল বের করলো, সেটা ধুয়ে নিয়ে চাকু নিয়ে কাটতে কাটতে বলো, তুমি কতক্ষণ চাও? শায়না তার আপেল কাটার দিকে চেয়ে বলো, আপনি আপেল কার জন্য কাটছেন? আমার জন্য। আমি ভাত খাইনি, সোজা চলে এসেছি এদিকে। লজ্জিত হলো, কিছুক্ষণ চুপ থেকে বলো, কোনো দরকার ছিল না না খেয়ে এখানে আসার। তাজা আপেলটা কাটা বন্ধ করে বলো, সরি, আমি নিজেকে খুব ভালোবাসি। তুমি কি বলো সেটা দেখার জন্য মিথ্যে বললাম। আমি খেয়ে দিয়ে এসেছি, রিল্যাক্স। আয়না চুপ করে বসে রইল। কালকে সব কথা মনে পড়লো। কিভাবে যে সে হেঁটে গিয়েছিল তাদের বাড়িতে সে নিজেও জানে না। শায়না চুপ করে বসে রইল। কালকে সব কথা মনে পড়ল। কিভাবে যে সে হেঁটে গিয়েছিল তাদের বাড়িতে সে নিজেও জানে না। তাজদার আপেলটা কাটলো। শায়না কয়েক টুকরো খেলো। তাজদার নিজেও খেলো। হালকা টুকটাক কথাবার্তা বলে বেরিয়ে গেল। তার মামারা এসেছে। শায়না মাথায় ভালো করে ঘোমটা টেনে বসেছে। সবার আসার পথে ফলমূল নিয়ে এসেছে। শায়নার সাথে দেখা করতে এলো সবাই। তাজদারকে বলো, এক রাতের মধ্যে শুকিয়ে গেছে। কাল হয়েছিল ওটা কি? বাড়িতে কেউ ছিল না? আফসার সাহেব সাহস পেয়ে গেলেন, বললেন, সেসব কথা বাদ দেন ভাই সাহেব, আপনার ভাগ্নে আমাকে ফোন দিয়ে কী বলেছে সেটা একবার জিজ্ঞেস করুন সবার সামনে। আমি তো আমার মেয়ে আর দেব না। শানা বড় মামা আফসার সাহেবকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আফসারের বাপ শান্ত হও, এত মেজাজ দেখাতে নেই সব জায়গায়। ওনারা কি বলে দেখো।
রাজদারের বড় মামা বলল, আপনার আমার কথা হচ্ছে মেয়েটার শরীর খারাপ লাগছে, এটা বাড়ির কেউ জানলো না, এটা তো অবিশ্বাস্য। তৌচি বলল, সবাই জানতো ওর জ্বর হয়েছে হালকা, মেজো ভাইয়ের গায়েও জ্বর এসেছিল। তাজদারের বড় মামা বলল, ওর যখন জ্বর বেড়ে গেল তখন ওর তাজদারকে ফোন করা উচিত ছিল, তাই নয় কি? তাজ, তোমার বউ তোমাকে ফোন দিয়েছে? তাজদার সায়নার দিকে তাকালো, কিছু বলল না, দুজনই চুপ। আফসার সাহেব বলেন, ওর শরীর খারাপ লাগছিল, অত কিছু করার মতো অবস্থা ছিল নাকি ও? সাহস করে আমাদের কাছে চলে এসেছিল, ওটাই তো বেশি। আপনারা কালকে ওর অবস্থা দেখলে বুঝতে পারতেন। ওর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করেন। সাহিদা বেগম বোকরায় ওড়না মুখ টেনে কেঁদে উঠে বলল, আমি তো ভাবছিলাম বড় অঘটন ঘটে যাবে, এত অযত্ন কেউ করে? পেছন থেকে এক একজন সান্ত্বনা দিতে লাগলো। আফসারের মা, কান্নাকাটি করলে কিছু হবে না, কথা বলতে দাও, এগুলো সমাধান হয়ে যাওয়াই ভালো, বেশি ঘাটলে সমস্যা আরও বাড়ে। বড়রা সবাই অনেক কথাবার্তা বলল। সায়না আর তাজদার চুপ করে শুনল। তাজদার সেদিকে ধৈর্য সহকারে এত কথা শুনেছে দেখে তৃপ্তি লাগছিল আফসার সাহেবের। তাজদারের বড় মামা, ছোট মামা তাকে ডেকে নিয়ে গেল একপাশে, বলল, তোমার মা তোমাকে সবটা বলার পরও আমি ছুটতে ছুটতে চলে এসেছি। দেখো মামা, রাগ দেখাতে পারবে বউয়ের উপর, তার পরিবারের উপর নয়। তার বাবাকে কি বলেছে সেটা ধরে বসে আছে ওরা। তোমাদের মাঝে নাকি ঝামেলা হয়েছে, তাই তোমার বউ তোমাকে ফোন দেয়নি। বিয়ের শুরুতে কিসের তো ঝামেলা? পছন্দ করে বিয়ে যখন করেছো তখন শ্বশুরবাড়িতে গালবাজি শুনতে হবে? আর বউটাকে তোমাকেই একটু দেখে শুনে রাখতে হবে। তোমার মা বলল তুমি ওর সাথেও নাকি চেঁচামেচি করো। তুমি লন্ডনে নিয়ে যেতে চাইলে তোমাকে তো আগে ওর ভরসাস্থল হতে হবে। সংসার জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে ফারাক আছে মামা। তোমার শ্বশুরের কথায় কিছু মনে করো না, আমি ম্যানেজ করে নিচ্ছি আজকের মতো। তাজদার রুক্ষ স্বরে বলো, ওরা বললেই হলো নাকি? কথায় কথায় মেয়ে দেবে না ভয় দেখাচ্ছে কেন? না দিয়ে দেখাক, বিয়ে দিয়ে দিয়েছে, এখন আবার এত দেমাক কিসের? তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে সেটা আমি জেনে কথা শুনিনি, সবাই তাকে দেখেছে দূর থেকে। সাহেদা বেগম ফিসফিস করে বলেন, বেটা তো দেখছি মামুর উপর রাগ ঝাড়ছে, কত বড় গলা। এই আশরাফের বাপ, তুমি ওদিকে যেও না। বড় মামা শান্তভাবে বলেন, তুমি আবার রেগে যাচ্ছ তাজ, বারবার করে বলছি রাখবে না। তোমার বউ একটা বাচ্চা মেয়ে, ওকে যে যেরকম বোঝাবে সে সেটাই বুঝবে, তুমি যা বোঝাবে সে সেটাই বুঝবে। ও সংসার ধর্ম বুঝতে আরও সময় লাগবে। তুমিও যদি অবুঝের মতো আচরণ করো তাহলে তো কিছু করার নেই আমাদের। তাজদার সাফ সাফ জানিয়ে দিল, আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, সেলাই শেষ হয়েছে, বাকি চিকিৎসা ওখানে হবে। ওদের মাথা খারাপ হবে, কারণ এই হাসপাতালে খরচ অনেক বেশি। ওদের বলে দাও খরচটা আমি দেবো, আর যেন প্যান প্যান না করে। আনিস মানা করেছে আমাকে তুলে যেন, তুমি যেন টাকাও না দাও। তাজদার রাগে কাঁপতে ভেতর ভেতরে। আফসার সাহেব তার সিদ্ধান্ত অনল। তিনি রওশনা আর তাজউদ্দিন সিদ্দিকীর সাথে কথা না বলে মেয়ে এত সহজে ছাড়বেন না। সন্ধ্যায় সায়নাকে নামিয়ে দেওয়া হলো। বাড়ি ফিরে সায়না উঠোনে তাজদারকে দেখলো তৌসিফের সাথে দাঁড়িয়ে কথা বলতে। ওই বাড়িতে অনেক মেহমান এসেছে। সায়না তাজদারের দিকে এক পলক তাকিয়ে বাবা ভাইয়ের সাথে বাড়ি চলে গেল। রাতে সবাই ছোটোখাটো পারিবারিক বৈঠক বসলো। তাজদা তখন একটা কাজে বেরিয়েছিল। কখন কি হয়েছে বৈঠকে সব উঠেছে একের পর এক। সায়না এই সব তামাশায় ভালো লাগছে না, সে রুমে শুয়ে আছে। সায়েদা বেগম এসে বলল, ওরা বলছে তুই নাকি কারোর সাথে কথা ভালো করে কথাবার্তা বলিস না, এক ঘরে হয়ে থাকিস, তোর অসুখ হয়েছে। এটাও নাকি জানাসনি? তোর চাষি শাশুড়ি বলেছে তুই নাকি মুখ ফুলিয়ে রাখিস, কারোর সাথে মিশিস না, জামাইয়ের সামনে ঝগড়া করিস সারাক্ষণ। এইসব সত্যি? সায়না চুপ করে শুয়ে থাকলো। সায়েদা বেগম বলল, বিয়ের মাত্র কটা দিন গিয়েছে, তার মধ্যে এইসব? মানুষ কি বলবে? আগে তো তুই এমন ছিলি না, বিয়ের আগে এরকম ছিলি, এখন অন্যরকম হয়ে গেছিস, সবাই ওটা বলবে না? আফসার সাহেব এসে বলল, ওকে কিছু বলবে না, ও এখানেই থাকবে। বিয়ের 1 মাস ভালো করে যায়নি, তার মধ্যে বিচার সভা কুড়াচ্ছে আমার মেয়ের নামে। আমার মেয়ে ভালো না খারাপ সেটা আমি জানি না, দেব না আমি মেয়ে। ওই ছেলে কথা শুনিয়েছে, এখন আবার ওরা সবাই মিলে শোনাচ্ছে। সবাই পেয়েছেটা কি? আমাকে তো কথা শুনিয়েছে, আমার মেয়েকে কতগুলো কথা শুনিয়েছে।
রায়না শোয়া থেকে উঠে বসলো। আফসার সাহেবকে বলল, তোমাদের কে বলেছে ওইসব বৈঠক করার জন্য? আমি তোমাদের কিছু বলেছি? তোমার বৈঠক করিয়েছ তাই ওরা দোষ বোঝাচ্ছে। আমি ওই বাড়িতে যাব না, এখানে থাকতে চাই না। আমাকে কোথাও রেখে আসো, এইসব জঞ্জাল আমার ভালো লাগছে না। আফসার সাহেব বলল, ওই ছেলে বলল তুই যেন ওই বাড়ির চৌকাঠও পাড়াস না মরাস। কত বড় কথা, এখন আর কিছু না পেয়ে তোর দোষ খুঁজছে। তুই একদম ওই বাড়িতে যাবি না, থাক এখানে। আশরাফের মা ওকে বিরক্ত করবা না। সায়নার ভাত খাওয়ার পর ওষুধ খেলো। খেয়ে দিয়ে শুয়ে পড়তে দাদিমার পাশে। দাদিমাকে তাকে জড়িয়ে ধরতেই সায়না হঠাৎ চমকে উঠল। দাদিমা হেসে উঠলেন। হাত শক্ত হয়ে বলল, চমকালি নাকি? বেটা এমন তেমন করে জড়াইয়া ধরতো? সায়না বলল, তুমি সবসময় রসিকতা করবে না, আমার মন মেজাজ ভালো নেই। বুঝি বুঝি, মাথা বোঝো, আমার শরীর খারাপ, ঘুমাতে দাও। ওই বাড়িতে মনে হয় তুফান চলতেছে। সায়না প্রশ্ন করলো, কেন? ও মা, বউ নাই তাই? সায়না প্রশ্ন করলো, তোমার কি ওই লোকটাকে বউ পাগল মনে হয়? মনে হয়। ওই বাড়িতে সবাই গিয়েছে কি কারণে? কে বলেছে বৈঠক করতে? তোমাদের ছোকল বৈঠকের মিনিং কি যা আমি জানি না। পাড়ার মাসি পিসিদের মতো ওই খোঁচাখুচি আর এরও দোষ খুঁজে বেড়া। বাড়ির মধ্যে নিজেদের ছেলের দোষ ধরেছ ভালো কথা, আবার ওই বাড়িতে গিয়েছ ওদের মেয়ের দোষ ধরতে। আমি তোমাদের বলেছি যেতে? কে বলেছে তোমাদের সবাইকে ওখানে গিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে আসতে? তাজুদ্দিন সিদ্দিকী শান্তভাবে বলেন, ঝামেলা তুমি বাঁধিয়েছ। তুমি বলেছ ওই বাড়ির মেয়ে যেন এই বাড়ির চৌকাঠ না মরায়। আমাদের মুখ কোথায় থাকলো আর? তাই আমাদের যা বলা প্রয়োজন ছিল তাই তাই বলেছি। দোষ তো তোমার। তাজদার আগে কথা বলতে পারছে না। সে বাবার দিকে তাকে বলো, দোষ আমার, আমি ম্যানেজ করে নিতাম। তোমাদের কে বলেছে ওখানে গিয়ে কথা শুনিয়ে আসার? সমস্যাটা কি তোমাদের? এই, এরা সব সময় করছে, তুই আমাকে জানালিনি কেন? শেষের কথাটা তৌসিফের দিকে তাকিয়ে বলল তাজদার। তৌসিফ বলল, আমি তো কথা কাটাকাটি তীব্র হওয়ার পরে গিয়েছি, তো জানতাম না। তাজদার কর্কশ স্বরে বলল, এবার সবাই যেভাবে পারো সেভাবে ওকে নিয়ে এসো, আমি আর একটা কথাও বলবো না এখানে। তাসুদ্দিন সিদ্দিকী বলেন, না, নাইলে আমাদের কি না আসুক, এতে তেল দিতে পারবো না। ঘাড় মোটা করে দিয়েছে ওদের মেয়েকে বিয়ে করে, নইলে ওরা কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পেরেছে? ওদের মেয়ে এখানে না এলে আমাদের কিছু যায় আসবে না, এইসব নিয়ে আমি মাথা ঘামাবো না। এই খেতে দাও তো, এইসব আর ভালো লাগছে না। তাজদার চলে যাচ্ছিল, কথাটা শুনে থেমে গেল। রাগে সে কী বলবে বুঝে উঠতে পারল না। রসনার দিকে তাকালো। রসনারা চুপচাপ চলে যেতে লাগলেন। তাজদার ওনাকে থামিয়ে বলল, আমি ওকে আনতে যাব না। তোমার সব রাস্তা বন্ধ করে দিয়েছ, তাই তোমরাই আনতে যাবে। কালকের মধ্যে এইসব সমাধান না করলে আমি এই বাড়িকে লাথি মেরে চলে যাব, আমার কথাই শেষ। কেউ পাত্তা দিল না তার কথা তাকে। তাজদার ঘরে গিয়ে ব্লেজারটা ছুঁড়ে বিছানায় বসে দুহাত দিয়ে মুখ মুছল। সায়নার ফোনে কল দিল, রিসিভ হয়ে গেল সাথে সাথেই। তাজদার নিজ থেকে ফোনটা কেটে দিল। সাথে সাথে রিসিভ হওয়ার ব্যাপারটা অতি আশ্চর্যের। তাজদার আবারও ফোন করলো। ফোন রিসিভ করলো দাদিমা। সায়না যদিও চোখ বন্ধ করে আছে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছে এমন না, সে সব শুনছিল। দাদিমা ফোন রিসিভ করে বলল, ঘুম নাই বইয়ের চোখে, আমি দুজনার মাঝখানে ঘুমিয়ে আছি সুখে। গম গলে জিজ্ঞেস করলো, ফোনের মালিক কোথায়? দাদিমা হেসে উত্তর দিলেন, ঘুম। তাজদার কপাল কুঁচকে বলল, তাড়াতাড়ি মানুষ ঘুমায়? দাদিমা শান্ত স্বরে বলেন, অনেক কান্নাকাটির পর ঘুমিয়েছে। কান্না কিসের? দাদিমা হেসে বললেন, এই ওই আর কি, বড় যেন কাঁদে, তুমি নাকি জড়িয়ে ধরে ঘুমাইতা। তাজদার দ্বিগুণ শব্দে গলা ঝেড়ে বলো, আচ্ছা রাখলাম। দাদিমা মুচকি এসে বলেন, আসল কথা শোনো। জি। এবার গুরু গম্ভীর স্বরে বলো, তোমার বইয়ের নাকি ঘুম আসতেছে না, তোমার কাছে চলে যেতে চাই, কিন্তু যেতে পারছে না। তুমি তুলে টুলে নিয়ে গেলেও তো কিছু মনে করবে না। তাজদার কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চুপ থেকে কয়েক পা এদিক ওদিক হাঁটালো। জিজ্ঞেস করলো, আর ইউ সিরিয়াস? দাদিমা ভুরু তুলেন, গালি দিলে? না না, আপনি যা বলছেন তা সত্যি। দাদিমা বিরক্ত স্বরে বলল, তুমি কি আমার থালাতো ভাই লাগো যে মস্করা করতে যাব? তাজদার একটু বিরক্ত প্রকাশ করলো চোখ বুজে, আবার চোখটা বিরক্তির সাথে খুললো। ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি হয় তাহলে নিজেই তো আমার কাছে চলে আসতে পারে। দাদিমা বললেন, আমার নাতি কি ছেলে ছেলের হাতে মোয়া নাকি লন্ডনের বেটা? আমার নাতির অনেক দাম।
তাজা যথেষ্ট রেগে আছে, কিন্তু সে দাদিমাকে বসতে না দিয়ে বলল, সেটাই তো দেখছি, কাল সকালে পাঠিয়ে দেবেন। মা গো মা, বললেই হলো নাকি? তাহলে এখন কি আমাকে পায়ে ধরে আনতে হবে? দাদিমা গুরুতর ভঙ্গিতে বললেন, আমার নাতি তোমার কাছে আর যাবে না। মাথা উঁচু করে যেতে পারলে যাবে, নইলে যাবে না। রাজা চুপ করে রইল, রাগে কাঁপছে সে। সায়না ফোন কেটে দিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি শেষে কি দারুণ কথা বললে দাদি। দাদিমা বলেন, এটাও বলেছি তুই তার জন্য কাঁদছিলিস। সায়না চোখ বুজে নিয়ে বলল, বেকুব হলে বিশ্বাস করবে, এত বেকুব না যতটা দেখায়। তানসুবা শ্বশুরবাড়ি থেকে একটার পর একটা অভিযোগ এসেছে, তার জন্য সেদিকের মেজাজ খারাপ হয়ে গেছে। সেই সব কথা শুনে খুব আপত্তিকর কথাবার্তা বলেছে তারা। বলেছে তাদের মেয়ে কক্সবাজার ছেলেপেলে নিয়ে ঘুরতে গিয়েছে, হোটেলে ছিল, মুখে নেওয়া যায় না, এরকম ধরনের আপত্তিকর কথা বলেছে। এইসব কুৎসিত অপবাদ মেনে নেওয়া তাজউদ্দিন সেদিকের পক্ষে অসম্ভব ছিল। গলা শক্ত করে চোখ রাঙিয়ে তিনি জবাব দিলেন,